সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ইউনিটো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডক্টরস চেম্বার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। প্রকৃতিতে বইছে শীতের হাওয়া। প্রত্যেক বছর শীতকাল এলেই আমাদের চোখে নানা ধরনের রোগ ব্যাধি ক্রমাগত যেন বাড়তেই থাকে। তবে এ ধরনের রোগ ব্যাধিগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো শীতকালে নানা ধরনের চোখের রোগ ব্যাধি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন দুইজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মোতাহার হোসেন জুয়েল, যিনি প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধান, চক্ষু বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবিদ কামাল, যিনি অধ্যাপক, চক্ষু বিভাগ, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, খুব চমৎকার বিষয় নিয়ে শুরু করছি। শীতকালে চোখে নানা ধরনের রোগ ব্যাধি, আসলে শীতকালে এলে কি কারণে চোখের জটিলতাগুলো বেড়ে যায়? শুরুতে জানবো কি কি ধরনের রোগ ব্যাধি হতে পারে। শীতকালে আমাদের যেসব কমন যে রোগগুলো আমরা পাই তার মধ্যে একটি হচ্ছে কনজাংটিভাইটিস। আপনি জানেন যে সাধারণত আমাদের বাংলাদেশে এটাকে চোখ উঠা বলা হয়। তো কনজাংটিভাইটিস আমরা সাধারণত তিন ধরনের হয়। একটি হচ্ছে আমরা বলি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, একটি বলি আমরা ভাইরাল, আর একটা আমরা বলি যে অ্যালার্জিক। শীতকাল যখন হয় তখন সাধারণত আমরা পাই ভাইরাল কনজাংটিভাইটিস, আর বর্ষাকালে সাধারণত আমরা ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস পেয়ে থাকি, আর শীতকালে আমরা পেয়ে যাই অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তো সেক্ষেত্রে যা আপনি জানেন, যখন কোনো একটা ভাইরাস আমাদের শরীরের ভিতরে ঢোকে সেটি সাধারণত নার্ভ রুটে জমা থাকে। যেহেতু শীতকাল, অনেকের ঠান্ডা, সর্দি, নাক বন্ধ থাকে এবং সেই নার্ভ রুটে জমানো যেই ভাইরাসগুলি আছে সে আবার রিঅ্যাক্টিভেট হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে কনজাংটিভাইটিস হচ্ছে একটা কমন একটা রোগ। দ্বিতীয় হচ্ছে, যেহেতু আমাদের দেশে শীতকালে প্রচুর শাকসবজি হয়, বাণিজ্যিকভাবে ফলের চাষ হয়, এবং যেহেতু একটা কৃষি প্রধান দেশ, তো সেক্ষেত্রে দেখা যায় সরিষার চাষ হয়, সেখানে সবজির চাষ হয়। তো সেক্ষেত্রে অনেক সময় চোখে যারা চাষি আছে ওদের চোখে সামান্য একটু আঘাত লেগে চোখের মণিতে ঘা হয়, আমরা যেটা বলি কর্নিয়াল আলসার। তৃতীয় হচ্ছে আমরা বলি ব্লেফারাইটিস, যা আমাদের চোখের পাতার যে পাপড়ি রয়েছে সে পাপড়ি গোড়ায় খুশকি জমে তখন তার পাপড়িগুলিতে ইনফ্ল্যামেশন হয়ে যায়, তার চোখ প্রচণ্ড চুলকায়, জ্বালা করে, তার চোখ দিয়ে পানি পড়ে, এটা আমরা পেয়ে থাকি। এরপর আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে ড্রাই আই। আপনি জানেন যে শীতকালে যখন আমাদের আর্দ্রতা মিতি কমে যায় তখন আমাদের চোখের পানির তেলের অংশটা কমে যায়। আমাদের চোখের পানি তিনটে অংশ আপনি জানেন, একটু হচ্ছে আমরা বলি তেল বা চর্বি, আর একটু হচ্ছে পানি। তো এখন যদি দেখা যায় যে আর্দ্রতা মিতি কমার কারণে আমাদের এই পানি যদি শুষ্ক হয়ে যায় তখন তার চোখে জ্বালা করে, তাকাইতে পারে না, কষ্ট হয়। এগুলো হচ্ছে আমাদের কমন শীতকালের রোগ। স্যার, এই যে এত এত রোগ ব্যাধি হচ্ছে চোখে শীতকালে এলে, এটার পিছনে কি কোনো কারণ রয়েছে? কেন শীতকালে এলে এই সমস্ত রোগ ব্যাধিগুলো বেড়ে যায় চোখে? শীতকালে আসলে বাতাসে যে আর্দ্রতা কম থাকে, বাতাসে জলীয় বাষ্প কম থাকে, এর ফলে দেখা যায় আমাদের চোখের যে পানি লেয়ারটা এটা খুব জলদি শুকায় যায় এবং সেখানে ড্রাই আই হয়। ড্রাই হলে চোখ খচখচ করে, মনে হয় কোনো ময়লা পড়ে আছে। এছাড়া দেখা যায় শীতকালে বাতাসে ধুলাবালিও বেশি, এরপরে ধুলাবালি গেলে দেখা যায় চোখ চুলকায় আমাদের, এটা আমরা অ্যালার্জি কনজাংটিভাইটিস বলি, ধুলাবালির কারণে হয়। আর এছাড়া আমাদের স্যার যেটা বললেন যে দেখা যায় শীতকালে শাকসবজি বেশি হয়, ফুল বেশি হয়, কিছু আঘাত লাগে এসব কারণে, যেখানে চোখে আমাদের বিভিন্ন রকম জীবাণু আসে। এর মধ্যে শাকসবজির মাধ্যমে সাধারণত আমাদের ফাঙ্গাসগুলো বেশি আসে। আর এছাড়াও দেখা যায় শীতকালে ভাইরাল কনজাংটিভাইটিস হয়, যেটা খুব কমন আমাদের চোখেটা বলি আমরা। এবং এটা খুব ছোঁয়াচে, দেখা একজন থেকে আরেকজনের মধ্যে হয়, এটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। এই ব্যাপারে আমাদের খুবই সচেতন হওয়া দরকার। স্যার, একটু কনজাংটিভাইটিস সম্পর্কে জানছিলাম। স্যার একটু কিছুখানি বলেছে, আরও বিস্তারিত জানবো যে কনজাংটিভাইটিস বলতে আমরা কি বুঝি, এটা আসলে কি ধরনের রোগ? চোখের মণির চারপাশে যে সাদা অংশ আছে তাকে আমরা বলি কনজাংটিভা। যদি এই কনজাংটিভাটা কোনো কারণে ইনফ্ল্যামেশন হয় তখন তার চোখ দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়, চোখ খসখস করে। যেটা আমি শুরুতে বলেছিলাম যে এই কনজাংটিভাইটিস হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে আমরা বলি অ্যালার্জিক কনজাংটিভাইটিস, একটা আমরা বলি ভাইরাল কনজাংটিভাইটিস, আর একটা আমরা বলি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। তো সেক্ষেত্রে যদি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয় তাহলে চোখ দিয়ে পানি পড়বে এবং চোখ দিয়ে ময়লা বের হবে। যদি ভাইরাল কনজাংটিভাইটিস হয় তাহলে চোখ দিয়ে পানি পড়বে, চোখ খসখস করবে, চোখ লাল হবে, কিন্তু ময়লা আসবে না। আর যদি অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয় তাহলে তার চোখে এক ধরনের আমরা বলি মাকড়সা আঁশের মতো এক ধরনের ময়লা বের হবে, প্রচুর চোখ চুলকাবে। তো সেক্ষেত্রে
শীতকালে আমরা সাধারণত এই 3 ধরনের কনজাংটিভাইটিস আমরা পেয়ে থাকি। তার মধ্যে একটি যে কথা স্যার বলছিলেন যে এটা অনেক সময় সোয়াসে হয়, যেটা বিশেষ করে ভাইরাস যেগুলি আছে এগুলি সোয়াসের কারণে দেখা যায় যদি পরিবারের কোনো একজন সদস্য আক্রান্ত হন তাহলে অন্যদেরকে ছড়িয়ে যায়। এক্ষেত্রে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু বলে থাকি যে যদি কনজাংটিভাইটিস হয়, বিশেষ করে ভাইরাল হয়, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে চিকিৎসা করা খুবই জরুরি। বিশেষ করে যখনই বাচ্চাদের কনজাংটিভাইটিস হয় তখন তার প্রচণ্ড জ্বর হয়, আচ্ছা, তার চোখটা ফুলে যায় এবং অনেক সময় যখন বাবা মায়েরা যখন চিকিৎসকের কাছে নিয়ে যান, অনেকে মনে করে তার টাইফয়েড হয়েছে বা অন্য ধরনের জ্বর হয়েছে, কিন্তু 1-2 দিন পরে দেখা যায় চোখটা ফুলে গেছে, তাকাতে পারে না এবং চোখ থেকে তার এক ধরনের ব্লাড বের হয়। আচ্ছা, আমরা এক ধরনের বলি মেমব্রেনাস কনজাংটিভাইটিস। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের মেমব্রেন তৈরি হয়। সেই মেমব্রেনটা যদি কোনো আমরা তুলে না দেই তাহলে সেই মেমব্রেনটা আস্তে আস্তে তার চোখের মনির মধ্যে রাবিং হয় এবং যখন সে চোখ বন্ধ করে তখন মনির উপর লেয়ারটা উঠে যায়, কোণেতে অ্যাব্রেশন হয় এবং এই ক্ষেত্রে দেখা যায় তার দৃষ্টিটা আস্তে আস্তে কমে যায়। তো সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমাদের যদি এই ধরনের কনজাংটিভাইটিস হয় তাহলে আমরা অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। এটা আস্তে আস্তে ভালো হয়ে যায় যদি তার কোনো জটিলতা না থাকে। স্যার, যখনই চোখ উঠে, চোখ লাল হয়ে যায়, চোখ খচখচে হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে থাকি চোখে অনেক বেশি বেশি করে পানি দেই এবং চোখের লাল ভাবটা বা খচখচে ভাবটা দূর করার জন্য বারবার পানি দিতে দিতে একটা সময় পরে গিয়ে দেখা যায় সর্বোচ্চ আমরা পাশের ফার্মাসিটি থেকে একটা ড্রপ কিনে সেটা ব্যবহার করা শুরু করি। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জটিলতাগুলোকে তুচ্ছভাবে উড়িয়ে দিয়ে আমরা চিকিৎসকের কাছে যাই না। এই বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়াটা কতটুকু জরুরি? যখন ভাইরাল কনজাংটিভাইটিস হয় এটা দেখা যায় সেলফ লিমিটিং ডিজিজ, চিকিৎসা না করলে সাধারণত ভালো হয়ে যায় যদি কোনো রকম এটা কমপ্লিকেশন না হয়। তো সেক্ষেত্রে প্রথম থেকে চোখের ডাক্তারকে দেখা নিলে সুবিধা হয়, যাতে করে আমরা তার পরবর্তীকালে যে কমপ্লিকেশনগুলো হয় এগুলো প্রিভেনশন করতে পারি। কারণ এমন হয় দেখা যায় ভাইরাস আস্তে আস্তে কমে গেল কিন্তু এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়। ইনফেকশন হওয়ার পর আস্তে আস্তে তার কর্নিয়াল আলসার পর্যন্ত হয়ে যেতে পারে। ইভেন দেখা যায় যে ভাইরাসের কারণে কর্নিয়াতে খুব ছোট ছোট আকারে আলসার তৈরি হয়ে যায়। সেগুলো চিকিৎসা না করলে আস্তে আস্তে কর্নিয়া নষ্ট হওয়ার ভয় থাকে, দৃষ্টি নষ্ট হওয়ার ভয় থাকে এবং পরবর্তী সময় চিকিৎসা করলে দেখা যায় কর্নিয়াতে দাগ থেকে যায়, তখন পেশেন্ট বা ওরা ভালো দেখতে পায় না। অর্থাৎ প্রথম থেকে চিকিৎসা নেওয়াটা জরুরি। চোখে যে কোনো ধরনের জটিলতা হলে, সেটি হোক চোখ খচখচ করা, চোখে জ্বালা পোড়া, জটিলতা লাল হয়ে যাওয়া, যে কোনো জটিলতা হলে আমরা ফার্মাসিস্টদের প্রতি বা ফার্মাসিউটিক্যালে যে কোনো একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে সেটা ড্রপ ব্যবহারের প্রতি আস্থা রাখি। এটি আমাদের চোখের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে? আমাদের চোখে যখন লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে অথবা চোখ খসখস করে, আমাদের দেশের মানুষের মনে একটা ধারণা যে হয়তোবা তার চোখ উঠেছে। যদি চোখ লাল হয়ে যায়, চোখে পানি পড়ে কিংবা চোখ খসখস করে, এটা হতে পারে কর্নিয়াতে আলসার, হতে পারে কনজাংটিভাইটিস, হতে পারে চোখের মনিতে কোনো ধরনের ফরেন বডি, অথবা হতে পারে তার চোখের নেত্রনালীটা বন্ধ হয়ে তার পানি পড়ছে এবং লাল হয়ে গেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যে যখনই তারা পার্শ্ববর্তী একটা ওষুধের দোকানে যায়, তারা একটা ড্রপ দিয়ে দেয়, সেটা হচ্ছে স্টেরয়েড আই ড্রপ, যেটি হচ্ছে মানে খুবই বিপজ্জনক একটি কারণ আমাদের চোখের দৃষ্টির জন্য। যখন ওদের কাছে যায় ওরা একটা স্টেরয়েড ড্রপ দিয়ে দেয় এবং চোখ উঠেছে বলে ড্রপ দিয়ে দেয়, হয়তোবা দেখা যায় তার চোখ ওঠে নাই, তার চোখের মনিতে ঘা হয়েছে। তো সেক্ষেত্রে যখন এই ড্রপটা দেয় তখন দেখা যায় যে বিশেষ করে কর্নিয়াতে যদি আলসার হয়, বিশেষ করে ফাঙ্গাল হয়, তাহলে আমরা যদি স্টেরয়েড আই ড্রপ দিই তাহলে 24 ঘন্টার মধ্যে তার চোখের মনিটা ছিদ্র হয়ে চোখটা নষ্ট হয়ে যায়। এবং এক্ষেত্রে আমরা প্রচুর রোগী আমরা পেয়ে থাকি যে এই ওষুধের কারণে তার কর্নিয়া পারফোরেট হয়ে চোখ নষ্ট হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে অনেক সময় দেখা যায় যদি কারো অ্যালার্জিক কনজাংটিভাইটিস হয়, তারা ওষুধ দোকানে যায়, এই ধরনের ড্রপ দিয়ে থাকে। যেহেতু স্টেরয়েড আই ড্রপ যখন দেয় চোখটা লালটা কমে যায়, তার কাছে একটু সুদিং লাগে, আরাম হয়, সে কিন্তু বারবার এই ওষুধটা দিতে থাকে। এক্ষেত্রে যখন দেওয়া হয় তখন আমরা বলি স্টেরয়েড ইনডিউস গ্লোকোমা, আরটা বলি আমরা স্টেরয়েড ইনডিউস ক্যাটারেক্ট। যে ক্যাটারেক্ট হচ্ছে আপনি জানেন যে আমাদের যেই লেন্স আছে সেটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার স্ট্রাকচার। এই লেন্স দিয়ে আমরা সাধারণত চোখের আলোটা চোখের মনিতে পড়ে, ওখান থেকে লেন্সের মাধ্যমে রেটিনায় গেলে আমরা তখন দেখি। তো এক্ষেত্রে যখনই আমরা বেশি সময় ধরে স্টেরয়েড ইউজ করি তখন আমাদের যেই মানে ক্রিস্টাল ক্লিয়ার যে লেন্সটা এটা ঘোলা হয়ে যায়, ঘোলা হয়ে গিয়ে তার চোখে আমরা বলি সানি বা ক্যাটারেক্ট হয়ে যায় এবং তার দৃষ্টিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেকেন্ড যেটা হয় যে গ্লোকোমা নামে আরেকটি চোখের অন্ধত্বের দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে গ্লোকোমা। যখনই সে স্টেরয়েডটা ব্যবহার করে তখন তার চোখের প্রেশারটা বেড়ে যায়,
বেড়ে গিয়ে তার চোখের নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যায়। এবং রুগীরা অনেক সময় যখন আমাদের কাছে এসে বলে যে আমি চোখে একটু কম দেখি, আমরা যখন টেস্ট করে দেখি তার চোখের প্রেশার অনেক বেড়ে গেছে, তার নার্ভটা শুকিয়ে গেছে। আচ্ছা। অথবা অনেক সময় দেখা যায় তার চোখে ছানি পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই ধরনের কারো কমপ্লেন হয়, সেক্ষেত্রে অবশ্যই এখন চক্ষু বিশেষজ্ঞকে দেখাতে হবে। একটা ডাটায় দেখা গেছে যে আমাদের দেশে 54% রুগী যারা যখনই চোখের মণিতে ঘা হয় ওনারা আমলে নেন না। একদমই একদমই। ওনারা শামুকের পানি দেন, পাতার রস দেন এবং বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে থাকেন। এবং দেখা যায় 56% রুগী ওনারা সাধারণত কুয়াকদের কাছে যান। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের অপচিকিৎসার কারণে চোখের মণিটা নষ্ট হয়ে গিয়ে আস্তে আস্তে দাগ পড়ে যায় এবং আস্তে আস্তে তার দৃষ্টিটা নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে অনুরোধ করব যাদের এই ধরনের সমস্যা হয় তারা যাতে ওষুধ দোকানে গিয়ে ভুল ওষুধ ব্যবহার করার কারণে যে কমপ্লিকেশনগুলো হয় এগুলি না করে যারা তাৎক্ষণিক চোখটা চিকিৎসকের কাছে যায়। ভালো থাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। একদমই, খুবই চমৎকারভাবে বলেছেন। আমি একটু স্যারের কাছে যাব একটু ভিন্ন প্রসঙ্গে। স্যার, আমরা অনেক সময় দেখি যে ছোট বয়স থেকে মাঝারি বৃদ্ধ প্রত্যেকেই দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে বা কম্পিউটারে কাজ করছে বা পড়াশোনা করছে, চোখ থেকে ক্রমাগত পানি পড়ছে। প্রায়শই এটা কিন্তু হয়, আমরা অনেকের কাছে কমপ্লেন শুনি। ইভেন আমাদের মতো তরুণ যারা, তাদের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক একটি ঘটনা। আসলে চোখ থেকে কি কারণে পানি পড়ে? যখন আমরা ডিভাইস ব্যবহার করি, যে কোনো ডিভাইসে হোক, মোবাইল হোক, কম্পিউটার হোক, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে চোখের পানিটা শুকায় যায়। এর কারণ হচ্ছে যখন আমরা কোথাও কোনো কাজ করি, খুব আমরা অ্যালার্ট থাকি, অ্যালার্ট থাকলে চোখের যে পলক পড়াটা, ব্লিঙ্কিংটা, এটা কম হয়। কম হওয়ার ফলে আস্তে আস্তে করে ড্রাইনেসটা ডেভেলপ করে, চোখটা শুকায় যায়। তখনই তার চোখ খচখচ করে এবং চোখের যে পানি লেয়ার থাকে, 3টা লেয়ার থাকে অ্যাকচুয়ালি, 3টা লেয়ার মধ্যে একটা ভেঙে গেলেই বাকি পানিটা পড়ে যায়। তখন দেখা যায় পেশেন্টের সবসময় পানি পড়তেছে এবং তার একটা চোখ খচখচ করতেছে। সেই ক্ষেত্রে আমাদেরকে যেসব ডিভাইস ব্যবহার না করলেও চলে, সেগুলো আমাদের বাদ দেওয়াটা ভালো। এখন তো ডিভাইস আসলে অ্যাকচুয়ালি আমাদের লাইফের পার্ট হয়ে গেছে, ব্যবহার করতেই হবে। তবুও যেগুলো ব্যবহার না করলে চলে, সেগুলো ব্যবহার না করলে ড্রাইনেসটার পরিমাণটা কম হয়। আর যারা অলওয়েজ ব্যবহার করতেই হবে, এদেরকে আমরা টিয়ার জাতীয় ড্রপ ব্যবহার করার জন্য পরামর্শ দিই। এটা কোনো সাইড এফেক্টও নাই, এটা ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না, এটা সুবিধা আছে এবং তাদের চোখটা অনেক আরামদায়ক থাকে। মানে কোনো ব্যক্তি যদি টানা কাজ করে কম্পিউটারে, যে আমাদের যে এখন সেডেন্টারি লাইফস্টাইল, তাতে করে দেখা যায় দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করতে হচ্ছে। এই দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করা বা স্ক্রলিং করা, এটার ক্ষেত্রে কি কোনো নিয়ম রয়েছে যে কতক্ষণ পর পর আমরা করতে পারি, বা নাকি টানা করে যেতে হবে এবং তিনি মাঝে মাঝে ড্রপটি ব্যবহার করবেন? এটা আসলে যেটা নিয়ম, অ্যাকচুয়ালি এটা মানা খুব কঠিন হয়। অ্যাকচুয়ালি এটা 20-20-20 বলি আমরা। প্র্যাকটিক্যালি হচ্ছে 20 মিনিটস কাজ করার পরে সে 20 সেকেন্ড রেস্ট নিবে এবং 20 ফিট দূরে তাকাবে, তাহলে তার চোখটা ভালো থাকবে। যদি এটা খুব বেশি প্র্যাকটিক্যাল না হয়, সেক্ষেত্রে তাকে ড্রপ ব্যবহার করতে হবে এবং মাঝে মাঝে কাজ থেকে ব্রেক দিতে হবে। সে ব্রেকের সময় সে চোখের কোনো কাজ করবে না, সে পেপার পড়বে না, টিভি দেখবে না। ব্রেক মানে চোখের পুরোপুরি রেস্ট থাকবে, তাহলে সে দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারবে এবং অনেক বছর ধরে কাজ করলে তার সমস্যাগুলো হবে না। এবং সেক্ষেত্রে স্যার, আমরা চোখ থেকে পানি পড়ছে, আমরা অনেকে গুরুত্ব দেই না। যদি গুরুত্ব না দেই, চোখ থেকে পানি পড়াটা কি কোনো ক্ষতির কারণ হতে পারে কিনা? এটা আস্তে আস্তে ড্রাইনেস ডেভেলপ করলে তার কর্নিয়াতে গ্র্যাজুয়ালি যে আমাদের পর্দাগুলো থাকে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে তখন বিভিন্ন কমপ্লিকেশন হবে, তার দৃষ্টি আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে। স্যার, আমরা তো স্যারের কাছে জানছিলাম যে চোখ থেকে পানি পড়ে কি কারণে। তো আমরা অনেক সময় দেখি চোখের কোণা থেকে ময়লা ক্রমাগত বেরোচ্ছে, একটু একটু করে বেরোচ্ছে, চোখের কোণায় জমে থাকছে। পানি পড়া এবং ময়লা পড়া দুটোকে একই জিনিস, এবং এগুলো আসলে কি কারণে হয়ে থাকে? চোখের পানি পড়ার অনেকগুলো কারণ রয়েছে। বিশেষ করে আমরা বলি যদি এক্সেসিভ টিয়ারিং হয়, ওয়াটারিং হয়, তাকে আমরা বলি ল্যাক্রিমেশন। আর যদি চোখের পানি পড়ে সাথে ময়লা বের হয়, তাকে আমরা বলি ইফি পড়া। তো সেক্ষেত্রে চোখের পানি পড়ার অনেকগুলি কারণ রয়েছে। বিশেষ করে আমাদের চোখের নেত্রনালী যদি দেখা যায় বন্ধ থাকে, তাহলে সেখান থেকে চোখের পানি যেহেতু চোখে পরিষ্কার করে নাকে গলায় যেতে পারে না, চোখের পানিটা জমে, তো চোখের পানি পড়ে। এবং যেহেতু পানিটা ভিতরে যেতে পারে না, সেখানে কিছু ইনফেকশন হয়, তখন সেখানে কিছু ময়লা জমে, আমরা বলি ইফি পড়া। তো সেক্ষেত্রে যে পানি পড়ার অনেকগুলো কারণের মধ্যে একটু হচ্ছে নেত্রনালীটা বন্ধ থাকে। দ্বিতীয় হচ্ছে অনেক সময় যদি দেখা যায় যে চোখে কোনো ফরেন বডি পড়ে, যে চোখের কর্নিয়া অথবা কনজাংটিভাতে কোনো ধরনের ফরেন বডি পড়ে আছে, সে যখন ব্লিঙ্ক করে তখন তার ইরিটেশন হয় এবং পানি পড়ে। অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে চোখের পাপড়ি রয়েছে, পাপড়ি গোড়ায় যদি কোনো ধরনের খুশকি জমে, আমরা ব্লেফারাইটিস বলি, তখন চোখ দিয়ে পানি পড়তে পারে। আরেক সময় দেখা যায় যে আমাদের চোখে যে পাপড়ি রয়েছে, পাপড়ি যদি কোনো কারণে ভিতরে ঢুকে যায়, তখন দেখা যায় তার কর্নিয়াতে ইরিটেশন হয়, তখন চোখ দিয়ে পানি পড়তে পারে। এবং অনেক সময় দেখা যায় আমরা ইমোশনাল টিয়ার্স,
যে আমরা একদমই। যখন ইমোশনাল হই তখন চোখ দিয়ে পানি পড়তে পারে। তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে কী কারণে পানি পড়ছে। যদি সে কারণে চিকিৎসা আমরা করি তাহলে তার পানি পড়া কমে যাবে। আর ইপিফোরা আমরা যেটা বলছি সেটা যদি আমাদের চোখের নেত্র নালীটা বন্ধ থাকে, বিশেষ করে আপনি জানেন যে আমাদের চোখের পানিটা চোখ থেকে তৈরি হয়ে নাকের ভিতর দিয়ে গলায় চলে যায়। আমাদের নেত্রনালী যে কোনো কারণে বন্ধ থাকে তাহলে সেখানে একটা ইনফেকশন হয়, একটা অর্গানিজম ডেভেলপ করে। সেক্ষেত্রে তার যখন আমরা চোখের কোণায় আমরা টিপ দিই তখন পুঁজ বের হয়। তো সেক্ষেত্রে আমরা মেডিকেলের ভাষা বলি ড্যাক্টারোসিস্টাইটিস। তো এক্ষেত্রে যদি এই ধরনের রোগ হয়, আমরা যদি সাসপেক্ট করি, আমরা অনেক সময় একটু সিরিঞ্জিং করে দিই। সিরিঞ্জিং করার পরে যদি তার গলায় ওষুধ যায় তাহলে তো ভালো হয়ে গেল। আচ্ছা। আর যদি গলায় ওষুধটা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটা সার্জারি করি, আমরা বলি ডিসিআর অপারেশন। তো সেক্ষেত্রে চোখের পানি পড়া বা ময়লা আসার কারণটা যদি বের করে তার কারণে আমরা চিকিৎসা করি তাহলে তার ওইভাবে চোখটা ভালো থাকে, পানি পড়বে না, চোখ দিয়ে ময়লা বের হবে না। বাহ, খুবই চমৎকারভাবে শুনলাম। এবং স্যার যেহেতু একটা আপনি নিশ্চয়ই কিছু অ্যাড করতে চান, করুন। আমি আসলে আমাদের স্যার খুব সুন্দর বলছেন। এখন ছোট বাচ্চাদের আমরা অনেক পাই যাদের জন্ম থেকে চোখে পানি পড়ে একদমই। এবং ময়লাও আসে। তো এই ক্ষেত্রে কিন্তু সঠিক সময় চিকিৎসা করলে এটা ভালো করা সম্ভব। আমরা ছোট বাচ্চার মাকে শিখাই দিই কীভাবে ম্যাসেজ দিবে, কিভাবে সে ময়লাগুলোকে বের করে দিবে। এবং দেখা যায় ঠিকমতো মেনটেন করলে 1 বছরের মধ্যে প্রায় 95% বাচ্চারা ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ দেরি করে আসে 1 বছরের পরে, দেখা যায় সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। সাধারণত যদি ভালো না হয় তাহলে 1 থেকে 2 বছরের মধ্যে আমরা অপারেশন করি। অপারেশন ছোট কিন্তু অজ্ঞান করে করতে হয়। অজ্ঞান করে করতে গেলে মারা খুব ভয় পায়, তারা অপারেশন করাতে চায় না। এবং যখন দেখা যায় 2 বছর 2.5 বছর পার হয়ে যায় তখন আর ছোট্ট অপারেশন করা যায় না, আবার 5-6 বছর দেরি করতে হয়। এই 5-6 বছর দেরি করলে বাচ্চা কষ্ট পায়, স্কুলে যায়, পানি পড়তেছে, ময়লা আসতে, এবং এরপর ইনফেকশনের ভয় থাকে তার। দেখা যায় সাইডে তার নাকের পাশে ফুলে যায়, ফুলে যায় একটা ফোড়ার মতো হয়ে যায়, অ্যাবসেস হয়ে যায়, ওটা বাস্ট করে যায়, দেখা যায় পুঁজ বের হয়, এবং সেক্ষেত্রে পরে অপারেশন করলেও ভালো হয় না। এটাকে অ্যাড করতে চাই, আমাদের দেশে সাধারণত দেখা যায় যে যারা দাদা দাদি, নানা নানি অথবা বাবা মা, ওদের মধ্যে একটা ভুল একটা কনসেপশন আছে। সেটা হচ্ছে বিশেষ করে আমরা বলি এই যদি বাচ্চাদের জন্মের পরপর চোখ দিয়ে পানি পড়ে, ময়লা আসে, মেডিকেলের ভাষায় বলি আমরা কনজেনিটাল নেজেল ডাক্ট অবস্ট্রাকশন। এখন যখনই চোখ দিয়ে পানি পড়ে, ময়লা পড়ে, তখন দেখা যায় ওনারা বলে তোমার ব্রেস্ট ফিডিং করার সময় চোখে দুধ পড়েছে, এই জন্য ইনফেকশন হয়েছে। আচ্ছা আচ্ছা। এটা একদম একটা ভুল ধারণা। এবং অনেক সময় দেখা যায় দাদারা বা নানারা ডাক্তার কাছে আসতে দেয় না, এবং এটা ভালো হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে যখন 18 মাসের পরে ওরা আসে তখন এটা সার্জারি লাগে। তো সেক্ষেত্রে একটা ভুল একটা ধারণা যে ব্রেস্ট ফিডিং করার কারণে চোখে দুধ পড়েছে, এই জন্য ইনফেকশন হয়েছে। মায়ের দুধ হচ্ছে একটা পবিত্র স্টাইল, একটা মানে নিয়ামত। তো সেক্ষেত্রে এখান থেকে কোনো ইনফেকশনের সম্ভাবনা থাকে না। চোখ থেকে ময়লা পড়া কিংবা চোখ থেকে পানি পড়া, এটার পিছনে যে সুনির্দিষ্ট কারণগুলো এবং করণীয়, একটি ছোট বাচ্চার চোখ থেকে পানি পড়ে আপনারা বারবার অ্যাওয়ারনেস বিল্ড আপ করবার জন্য বলছিলেন যে প্রাথমিক অবস্থায় 1 বছরের মাঝে বিশেষ কিছু নিয়ম রয়েছে, কিছু মেসেজ রয়েছে, এগুলো না করালে পরবর্তীতে জটিলতার পরিমাণ বাড়তে পারে ওই বাচ্চাটির জন্য। স্যার, এই বিষয়ে আপনি বিস্তারিত কথা বলতে চাচ্ছিলেন? আমি আসলে আমাদের দেশে, আমাদের সমাজে কিছু আছে খুব ভুল বিশ্বাস, এবং এটাকে আমাদের খণ্ডন করা দরকার। যেমন স্যার একটা বললেন যে চোখ দিয়ে পানি পড়লে বাচ্চাদের সবাই বলে যে মায়ের দুধ গেছে, এটা ভালো হয়ে যাবে, ডাক্তার দেখাতে হবে না। এবং এর ফলে থেকে আস্তে আস্তে সময়টা পার হয়ে যায়, ওর এমন সময় আসে যখন অপারেশন না করলে ভালো হবে না। আর আরেকটা আমাদের সমাজে খুব প্রচলিত আছে যে চোখ লাল হলে বলে যে বাতাস লাগছে। আচ্ছা আচ্ছা। এখনো গ্রামে অনেক লোক বলে বাতাস লাগছে, এবং লাগলে তারা ঝাড়ফুঁক করে। এবং অবাক হবেন আপনি, এখন এমন এমন জায়গা আছে, আমার কাছে রুগী আসে যে 4 বার 5 বার ঝাড়ফুঁক করছি। আমি এতবার কেন করলেন আপনি? বলছে অমুকে বলছে অমুক জায়গা গেলে ভালো হয়ে যায়, অমুক জায়গায় গেছে, অমুক জায়গায় গেছে, কিন্তু ভালো হয় নাই, এখন আমার কাছে আসছে। এখন দেখি তার কর্নিয়াতে আলসার হয়ে গেছে, এত দেরি করে আসছে, এমন পর্যায়ে আসছে যে আগে তার চোখ চিকিৎসা করলে সে ভালো হয়ে যেত। এখন চিকিৎসা করলেও চোখ ভালো হলে তার চোখের কর্নিয়াতে একটা দাগ থাকবে এবং সে জীবনে ভালো দেখবে না। এই আমাদের যে ভুল বিশ্বাসগুলা, এটা আমাদেরকে কাটায় নেওয়া দরকার। কারণ এখনো মানুষজন কীভাবে বিশ্বাস করে, আমি নিজে একটু অবাক হয়ে যাই যে তারা 1 মাস 2 মাস দেরি করার পরে আসে। তবে যেখানে যেখানে যা যা করা দরকার সবই করে। এর কারণ অবশ্য একটা আছে। আসলে কিছু আমাদের চোখের রোগ আছে যেগুলো সেলফ লিমিটিং ডিজিজ, এগুলো আপনি চিকিৎসা করেন না করেন ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। একটা ধরেন যে ভাইরাল কনজেক্টিভাইটিস, দেখা যায় চিকিৎসা না করলেও ওই মোটামুটি দেখা যায় 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, চিকিৎসা করলে 1 সপ্তাহে ভালো হয়ে যায়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন হয় না। এর ফলে হয় কি, যখন কোনো সমস্যা হয় ওরা ঝাড়ফুঁক দিই বা যাই করুক, এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। আরেকটা রোগ আছে আমাদের চোখের পাতার মধ্যে, এটা সোয়েলিং হয়, আমরা ক্যালেজিয়ন বলি। তো ক্যালেজিয়ন দেখা যায় প্রায় 90% এমনি ভালো হয়ে যায়। এটাও তারা বিভিন্ন রকম ঝাড়ফুঁক দেয়, দিয়ে ভালো হয়ে যায়।
তো ওদের একটা আস্তে আস্তে নাম হয়ে যায়, ওখানে গেলে তো আমার চোখ লাল ছিল ভালো হয়ে গেল, চোখে একটা গোটা হয়েছিল এটাও ভালো হয়ে গেল, তাহলে আমি ডাক্তার কাছে যাব না। এরপর ওদের নাম হয়ে যায়, ওদেরকে আমি জিজ্ঞেস করি আপনারা কেন যান ওখানে, তারা কোনো টাকা পয়সা নেয়, বলছে হাদিয়া নেয় আমাকে, তাই বলে। আমাদের কত করে হাদিয়া নেয়, যে বিভিন্ন রোগের বিভিন্ন হাদিয়া আছে, একবারে 1,000 টাকা, দুইবারে গেলে 2,000 টাকা, আচ্ছা। 3 বারে গেলে 3,000 মানে টাকা। এটা গায়ে লাগছে না না তাতে? ওদের কাছে লাগে না, তারা চোখের ডাক্তার কাছে আসবে না, তার কাছে তারা টাকা দিয়ে দিয়ে বারে বার তারা ঝাড়ফুঁক করতেছে। যেহেতু কিছু রোগ ভালো হয়ে যায়, যেটা সেলফ লিমিটিং ডিজিজ, ওদের একটা বিশ্বাস হয়ে যায় যে না আমার তো খালা ভালো হয়েছে, নানি ভালো হয়েছে, তাহলে এখানে আমি গেলে ভালো হবো, আমি চোখের ডাক্তারকে দেখাবো না। যখন সব ফেল করে তখন আমাদের কাছে দেরি করে আসে, এর ফলে ওদের চিকিৎসা করলেও দেখা যায় ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। স্যার, আলসারের সঠিক চিকিৎসা পদ্ধতি কি আমাদের দেশে অ্যাভেলেবল? অবশ্যই এখানে আমাদের চিকিৎসা অত্যন্ত ভালো। যখন আমরা টেস্ট করি, টেস্ট পদ্ধতিটা ফাঙ্গাস আছে এখানে না ব্যাকটেরিয়া আছে, আমরা সেভাবে ড্রাগ দিলে এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু দেরি করে আসলে চোখের কর্নিয়াতে দাগ থেকে যায়, দাগ থেকে গেলে তখন সে ঝাপসা দেখে, তার কোনো ডিজিজ নাই কিন্তু তার চোখের কর্নিয়াটা সাদা হওয়ার ফলে সে তখন কম দেখে। আচ্ছা, তো এটার চিকিৎসা বাংলাদেশে আছে, যেটা আমরা কেরাটোপ্লাস্টি বলি। স্যার, এই যে কেরাটোপ্লাস্টি, এটা সম্পর্কে একটু জানবো, এটা কি ধরনের প্রসিডিউর, আসলে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা এবং কতটুকু ব্যয়বহুল? জি, কর্নিয়ার আলসার যদি হয়, এখানে আমাদের দেশে আরেকটু সার্জিক্যাল একটা চিকিৎসা আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় চোখের মনিতে যে জায়গাটা ঘা হয়েছে আমরা একটা ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স দিয়ে দিই, তাহলে ওই এরিয়াটা যদি একটু রেস্টে থাকে তাহলে ঘাটা আস্তে আস্তে কমে যায়। সেকেন্ড হলো আমরা অনেক সময় দেখা যায় যে চোখের পাতাটা বন্ধ করে দিই, যখন চোখটা রেস্টে থাকে মনির ঘাটা আস্তে কমে যায়। এবং অনেক সময় দেখা যায় যে আমরা কনজেন্টিভাল হুডিং বলি, যে আমরা কনজেন্টিভাল একটা অংশ নিয়ে মনির যেখানে ঘা হয়েছে সেখানে আমরা একটা সার্জারি করে দিই, যখন ঘাটা কমে যায় আমরা আবার এটা উঠিয়ে দিই, তখন সে আবার দেখে। আর লাস্ট অফ অল যেটা স্যার বলছেন কেরাটোপ্লাস্টি, যে কর্নিয়া সংযোজন। কর্নিয়া সংযোজন হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে আমাদের যত শরীরের অর্গান ট্রান্সপ্লান্টেশন আছে, দেখা যায় যে আপনি লিভার ট্রান্সপ্লান্টেশন বা কিডনি ট্রান্সপ্লান্টেশন, সেখানে জীবিত মানুষের এটা দেওয়ার বিধান আছে। আচ্ছা, কিন্তু কর্নিয়া এটা জীবিত মানুষের চোখ দান করার কোনো মানে দান করার জন্য উনি বলে যাবেন, কিন্তু মৃত্যুর পর কর্নিয়াটা কালেক্ট করতে হয়। আচ্ছা, কোনো জীবিত মানুষ কর্নিয়া দান করতে পারেন না। তো সেক্ষেত্রে যখন মানুষ মারা যায় তার 6 ঘন্টার মধ্যে কর্নিয়াটা কালেক্ট করতে হয়, কালেক্ট করে আমরা এটা মিডিয়াতে রাখি, রেখে তারপর আমরা কর্নিয়াটাকে গ্রাফট করি। আমাদের দেশে সাধারণত যেটা হয় যে এই যে একটা কর্নিয়া আমরা অহরহ এখানে আমরা গ্রাফট করছি, কিন্তু সেখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা খুব বেশি পাচ্ছি না। আচ্ছা, তার কারণ হচ্ছে যে আমরা একটা কেউ আই ডোনেট করছি না। না, আই ডোনেট অনেকেই করছে, কিন্তু অনেকেই করছে না, অনেকগুলো বেরিয়ার সেখানে কাজ করে। আচ্ছা, আচ্ছা, একটা হচ্ছে যে আমাদের আসলে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আমরা প্রচারটা আমাদের এডুকেট হচ্ছে না। একদমই। দ্বিতীয় হচ্ছে আমাদের মধ্যে আসলে ইলিটারেসি, যে আমাদের মধ্যে অজ্ঞতার অভাব, মানে আমরা ঠিক মতো এটাকে আমরা আমলে দিই না। সারা বাংলাদেশে প্রতিদিন মিনিমাম আমরা 1000 কর্নিয়ার আমরা ডিমান্ড পাই, কিন্তু আমরা প্রতি মাসে বাংলাদেশে যে পরিমাণ কর্নিয়া আমরা কালেক্ট করি বা যারা দান করে গেছে আমরা 100 বেশি করতে পারি না। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে ইউনিটি ফার্মাসিউটিক্যাল এবং গাজী টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন একটুখানি সচেতন হয়ে এই শীতকাল জুড়ে চোখের যে কোনো ধরনের জটিলতা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতি আস্থা রাখি, তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করি এবং সেই অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।